ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা কাভার্ড ভ্যান মালিক সমিতির। আবারও বাড়ল এলপিজির দাম। যশোর কারাগারে 2 আসামির ফাঁসি কার্যকরে নিয়মের ব্যত্যয় হয়নি বললেন আইনমন্ত্রী। জেল আপিল ও সাধারণ আপিল সমান্তরালে না চলায় বিভ্রান্তি। চট্টগ্রামে বিভিন্ন সড়কের সংস্কার কাজ অর্ধেক করে লাপাত্তা ঠিকাদার প্রতিষ্ঠান। নগরবাসীর চরম ভোগান্তি, কাজ শেষ করার উদ্যোগ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ানোর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে কাভার্ড ভ্যান মালিক সমিতি। বেড়েছে এলপিজির দামও। খাত সংশ্লিষ্টরা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খাদ্যপণ্য বিশেষ করে কাঁচা শাকসবজির দাম বাড়বে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দাম বাড়ানোর প্রক্রিয়া বৈধ হয়নি। প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে অপরিবর্তিত ছিল জ্বালানি পণ্য কেরোসিন ও ডিজেলের দাম। 2016 সালে জ্বালানি পণ্য দুটির দাম কমিয়ে লিটার প্রতি 65 টাকা নির্ধারণ করেছিল সরকার। তবে বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি $80 ছাড়িয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে প্রতিদিন প্রায় 20 কোটি টাকা লোকসান দিতে হচ্ছে সরকারকে। হিসাব বলছে, গত অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির লোকসান হয়েছে প্রায় 727 কোটি টাকা। এরই প্রেক্ষিতে বুধবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করেছে সরকার। 80 টাকা হচ্ছে এখন সরকারি রেট। সরকার যে রেট দিয়েছে আমরা সেই রেট তেল বিক্রি করতেছি। এটা তো আমাদের পকেটে থেকে যাবে এখন যদি বেশি না। এদিকে হঠাৎ করেই জ্বালানি তেলের বাড়তি দাম কার্যকর হওয়ায় পাম্পে এসে বিপাকে পড়েন অনেকেই। 5,000-10,000 টাকা ডেমারেজ দিতে হবে। যে অবস্থা এখন শুধু সরকারি চাকরিজীবীরা থাকুক, আমরা এই দেশ থেকে চলে যাই। আগের রেটে ভাড়াটা ধরছি, এখন যদি আমি বলি ভাই লিটারে আমার 15 টাকা করে বাড়ছে, এখন দিব? মালিকরা বলছে যে 2-3 দিন চলাও, তারপর আমরা দেখতাছি। এদিকে দাম বাড়ানোকে অবৈধ বলছে ক্যাব। কর্তৃত্ব বহির্ভূত ভাবে ভোক্তার কাছ থেকে এভাবে মূল্য বৃদ্ধির অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় করা আইনের দৃষ্টিতে অবৈধ এবং বিআরসি আইনে এটা শাস্তিমূলক অপরাধ। এই অপরাধ বিটিসি প্রাতিষ্ঠানিকভাবে করেছে, এই অপরাধ জ্বালানি বিভাগ প্রাতিষ্ঠানিকভাবে করেছে। তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ট্রাক বন্ধের ঘোষণা দিয়েছে এই খাতের মালিক ও শ্রমিকরা। এদিকে তেলের দাম নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের মধ্যেই বাড়ল এলপি গ্যাসের দাম। 12 লিটারের সিলিন্ডার 54 টাকা বাড়িয়ে 1313 টাকা নির্ধারণ করা হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের গনি বেকারি মোড় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ মেম। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বন্দরনগরী চট্টগ্রামে আগামীকাল শুক্রবার সকাল থেকে সব ধরনের গণপরিবহন এবং পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক এবং শ্রমিক গ্রুপগুলো। তারা আজকে বিকেলে কিন্তু একাধিক বৈঠক করেছে, অর্থাৎ মালিক এবং শ্রমিক একাধিক বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, যেটি জানিয়েছেন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল আমাদেরকে সেটি নিশ্চিত করেছেন। এবং তারা আগামীকাল সকাল থেকে তারা ধর্মঘট পালন করবেন। তত ধর্মঘট তারা বলছেন না, তারা বলছে তারা গাড়ি চালাবে না, কোনো ধরনের গণপরিবহন এবং পণ্য পরিবহন চলবে না, এমনটি তারা সিদ্ধান্ত নিয়েছেন। তাদের যেটা অভিযোগ সেটি হলো, বর্তমানে যে হঠাৎ করে ডিজেলের দাম বাড়ানো হয়েছে প্রতি লিটারে 15 টাকা, সেটি তাদেরকে এখনও যে দাম যাত্রীদের যে দাম হবে সেই দামটিকে তারা সমন্বয় করা হয়নি। তারা আরেকটি অভিযোগ করেছেন, তারা বলছেন আগে যতবার দাম বাড়ানো হয়েছিল এবং বিভিন্ন জটিলতা হয়েছিল, যে সমন্বয় একটা কথা ছিল, সেই সমন্বয় এখনও হয়নি। এর মাঝে তারা গত মাসে যে ধর্মঘট হয়েছিল সেটির তারা উল্লেখ করেছেন, ধর্মঘটের দাবি মেনে নেওয়া হয়েছিল, বলা হয়েছে কিন্তু সে দাবি মানা হয়নি। অর্থাৎ সবগুলি তারা দাবি এখন তুলে ধরছে। সেই তুলে ধরে বলছে তারা এই যে দাম জ্বালানি তারা মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই কারণে তারা আগামীকাল সকাল থেকে কোনো গাড়ি চলাচল করবে না। তারপরে জানেন চট্টগ্রাম বন্দর রয়েছে, এখানে প্রায় 1 লাখের বেশি যে পণ্য পরিবহন এবং গণপরিবহন রয়েছে, যেগুলো বৃহত্তর চট্টগ্রাম চলাচল করছে। আগামী সকাল থেকে সেই গাড়িগুলো চলবে না তারা দাবি করছেন। এবং একই সাথে তারা একটা অভিযোগ করে তারা জানিয়েছেন আমাদেরকে, সন্ধ্যার পর থেকে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু চট্টগ্রামে গণপরিবহন চলাচল অনেকটা কমে গেছে। তারা দাবি 60% কমেছে বলে তারা দাবি। তারা বলছেন যেহেতু জ্বালানি তেলের দাম বেড়ে তার সকাল থেকে মূল্য বৃদ্ধি হয়েছে, গতকাল রাতে সিদ্ধান্ত হয়েছে, সেখানে তারা দুপুরের পর থেকে আর গাড়ি চালাচ্ছেন না এবং আগামীকাল সকাল তারা আর গাড়ি চালাবেন না যতক্ষণ না পর্যন্ত এই দামের সমন্বয়টি হবে। এক্ষেত্রে আমরা কথা বলছিলাম বেশ কয়েকজন পরিবহন চালক, শ্রমিক এবং মালিক দেশে, তারা বলছেন এক্ষেত্রে দাম বাড়ানোর আগে তাদের একটা সমন্বয় করার দরকার ছিল,
দামের সাথে যাত্রী বা পরিবহনের ভাড়াটা কেমন হবে সেটি সমন্বয় না করে, তাদের সাথে আলোচনা না করে হঠাৎ করে দাম বাড়ানো হয়েছে। তারা এখন বর্ধিত যে ভাড়াটা, সে যে বর্ধিত যে ভাড়া অর্থাৎ যে তেলের দাম বেড়েছে সেটা তাদের কাছ থেকে পরিশোধ করতে হবে, সেখানে তারা গাড়ি চালাবেন না, তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে তারা দাবি করে। তারা বলছে আয়করের একটা তাদের সমস্যা ছিল, তাদের টায়ার টিউবের দাম বেড়ে গেছে, মোবিলের দাম বেড়ে গেছে, সবগুলি মিলিয়ে তারা দাবি করছে আগামীকাল সকাল থেকে চট্টগ্রামে কোনো পণ্য পরিবহন এবং কোনো গণপরিবহন চলাবে না। আজকে মূলত মালিক এবং শ্রমিকদের যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে এই সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছেন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আগামীকাল অর্থাৎ জ্বালানি তেলের মূল্য যে বৃদ্ধি হবে সেই বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সকাল থেকে যে গণপরিবহন পণ্য পরিবহন চট্টগ্রামে বন্ধ থাকবে তার সর্বশেষ। চট্টগ্রামের গনি বেকারি মোড় এলাকা থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী কমল দেব। জনগণের কাছে জবাবদিহিতা নেই বলেই সরকার তেলের দাম বাড়িয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। তাদের যেহেতু কোনো দায় দায়িত্ব নেই, কোথাও জবাবদিহি করতে হয় না, পার্লামেন্টে জবাবদিহি করতে হয় না, জনগণের কাছে জবাবদিহি করতে হয় না, সুতরাং তারা তাদের পকেট ভারী করার জন্য, তাদের ব্যবসা বাড়ানোর জন্য, তাদের প্রফিট বাড়ানোর জন্য তারা এই সমস্ত জিনিসগুলোর দাম বাড়িয়ে চলেছে। আমরা জানি যে এলপিজি গ্যাস কারা আমদানি করে, আমরা জানি যে আপনার ফুয়েল কারা আমদানি করে, এসব কিছু মিলিয়ে আজকে একটা অবস্থা দাঁড়িয়েছে যেখানে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এবং এটা এই সরকার একটা নিবর্তনমূলক দমনমূলক একটা আচরণ করছে। কুমিল্লার পূজা মণ্ডপে প্রথম প্রতিমা ভাঙচুর করেছিলেন বিএনপি সমর্থিত সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সচিব মইনুদ্দিন আহমেদ বাবু। এমন দাবি পূজা উদযাপন কমিটির। ঘটনার পর থেকে খোঁজ নেই তার। এছাড়া 999-এ ফোন দিয়ে ইকরামও বিএনপির কর্মী। সময় সংবাদের হাতে আসা একটি ভিডিও ফুটেজে ধরা পড়েছে প্রধান অভিযুক্ত ইকবাল ও ইকরাম পরিস্থিতি পর্যবেক্ষণে সারাদিনই ঘটনাস্থলে ছিলেন। বাহার রায়হানকে সঙ্গে নিয়ে বুলবুল রেজার রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ পাওয়া গেছে এমন খবরে ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ ও স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের কর্মকর্তারা ঘটনার বিষয়ে কথা বলেন স্থানীয়দের সঙ্গে। সময় সংবাদের কাছে আসা একটি ভিডিওতে প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে দেখা যায় সেখানে। ওই ঘটনার 999-এ ফোন করে পুলিশকে জানিয়েছিলেন যে ব্যক্তি, সেই ইকরামও ছিলেন সেখানে। দুজনই দাঁড়িয়ে অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। আরেকটি ভিডিওতে ইকরামকে উত্তেজিত অবস্থায় দেখা যায় স্থানীয়দের সঙ্গে কথা বলতে। সেদিন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু ছিলেন সেখানে। তার পিএস মইনুদ্দিন আহমেদ বাবু, যার বিরুদ্ধেও অভিযোগের তীর, তিনিও ছিলেন ঘটনাস্থলে। সহিংসতায় উস্কানি দিতে দেখা যায় তাকে। কুমিল্লা শহরের মৌলভীপাড়ায় অভিযুক্ত বাবুর বাড়িতে গিয়ে দেখা যায় তালা ঝুলছে। পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় মূল অভিযুক্ত ইকবাল হোসেন হলেও 13ই অক্টোবর সকালে সহিংসতা ছড়িয়ে দিতে তৎপর ছিলেন অনেকেই। এলাকাবাসী ও মণ্ডপ সংশ্লিষ্টদের দাবি, তাদের মধ্যে অন্যতম মইনুদ্দিন আহমেদ বাবু, যিনি সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস হিসেবে পরিচিত। এটি তার বাসভবন। ঘটনার পর থেকেই তার কোনো হদিস নেই। পূজা উদযাপন কমিটির নেতাদের দাবি, সিটি মেয়রের পিএস বাবুই প্রথম প্রতিমা ভাঙচুর করে। 999-এ ফোন দেয়া ইকরামও বিএনপির কর্মী দাবি তাদের। মেয়রের যে পিএস, সেই আমাদের প্রতিমায় সর্বপ্রথম আঘাত করে। ডেকোরেশনের লাইটগুলি সে সর্বপ্রথম ছিঁড়ে ফেলে। সে কিন্তু প্রায় 12টা সাড়ে 12টা ছিল, মণ্ডপের সামনে ছিল, হুলাহুলি দৌড়ের সময় ছিল, তা কিন্তু তখন গ্রেফতার করা হয় নাই। এখন পর্যন্ত কুমিল্লার ঘটনায় দায়ের হওয়া 1 ডজন মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই বিএনপি জামায়াতের কর্মী। বিএনপি নেতাদের দাবি, তারা ষড়যন্ত্রের শিকার। বিএনপিকে ফাঁসানোর জন্য কিন্তু বিএনপির নেতা কর্মীরা যাতে আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে, আন্দোলন চাঙ্গা করতে না পারে, সেই জন্য তাদের বিরুদ্ধে ঢালাওভাবে একটা মামলা দিয়ে হয়রানি করার হচ্ছে। রিমান্ডে উস্কানিদাতাদের নাম আসছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। নাম কিছু কিছু আসছে, আমরা সেই নাম যথার্থ কিনা এগুলো যাচাই বাছাই হচ্ছে। প্ররোচনায় কারা কারা ছিল, দেশব্যাপী কিভাবে ছড়িয়ে পড়লো, সেখানে কারা কারা মদত দিয়েছে, এই সব কিছুই আমরা সামনে রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। ধর্ম অবমাননায় প্রধান অভিযুক্ত ইকবাল সহ 4 আসামিকে 3য় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, কুমিল্লা। আপিল নিষ্পত্তির আগে যশোর কারাগারে 2 আসামির ফাঁসি কার্যকরের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তারা বলেন, সমস্ত প্রক্রিয়া মেনেই ফাঁসির রায় কার্যকর করা হয়।
কোনো কারণে জেল আপিল ও সাধারণ আপিল শুনানি সমান্তরালে না চলায় এই বিভ্রান্তি হয়েছে। তবে এ নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী নিজেও। 1994 সালের 28 জুন চুয়াডাঙ্গায় খুন হন ইউপি মেম্বার মনোয়ার হোসেন। 2008 সালের 17 এপ্রিল 3 জনের ফাঁসির আদেশ দেন আদালত। 2013 সালে 2 জনের ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। এরপর আপিল করে তাদের পরিবার। চলতি মাসের 3 তারিখ মামলাটি শুনানির জন্য আসে আপিল বিভাগের কার্যতালিকায়। আসামির সঙ্গে যোগাযোগ শুরু করেন মামলার আইনজীবী হুমায়ুন কবির। তখনই জানা যায় ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে 4 বছর আগেই। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। জানান, আপিল নিষ্পত্তির আগে ফাঁসি কার্যকরের তথ্য সঠিক নয়। আমার কাছে যে তথ্যাদি আছে সেটার সাথে যে খবর প্রকাশ হয়েছে তার কিন্তু মিল নাই। জেল অ্যাপিলটার শুনানি শেষে বিচারিক আদালত এবং হাইকোর্টের যে রায় সেটাকে বহাল রাখা হয় এবং তারপরে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারা কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান। সেই আবেদন নাকচ করার পরে তারপরে তাদের ফাঁসি কার্যকর করা হয়। তার মতে হয়তো পরিবারের আপিল ও জেল আপিল একসাথে চলেনি, তাই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে জেল আপিল ও সাধারণ আপিল কেন একসঙ্গে চলেনি সেই প্রশ্ন তোলেন মন্ত্রী নিজেও। আমি জানি না এই যে আপিলটা কবে তাদের দাখিল করা হয়েছিল বা কেন জেল আপিলটা এই যে নর্মাল আপিল যেটা করা হয়েছে সেটার সাথে একসাথে হলো না। অন্যদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব নিয়ম মেনেই ফাঁসি কার্যকর করা হয়। একদম যথাযোগ্য নিয়ম অনুযায়ী হয়েছে। প্রত্যেকটা স্টেপের পরে আরেকটা যে স্টেপ, সেই স্টেপই আসছে। কোনো আপিল তার নামে পেন্ডিং ছিল বলে আমাদের কারা কর্তৃপক্ষ কিংবা আমাদের কাছে কোনো জানা ছিল না। যদিও এই ঘটনায় ক্ষতিপূরণও বিচার বিভাগে তদন্ত চেয়েছে ভুক্তভোগীদের পরিবার। আগামী সপ্তাহে নিয়মিত আপিল আবেদনের শুনানির কথাও রয়েছে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বেশ কয়েকটি ব্যস্ততম সড়কের সংস্কার ও উন্নয়নমূলক কাজ অর্ধেক করে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। চরম ভোগান্তিতে নগরবাসী। তবে সিটি কর্পোরেশন বলছে ইতোমধ্যে নতুন টেন্ডারে অসম্পূর্ণ কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর পালিয়ে যাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে করা হয়েছে কালো তালিকাভুক্ত। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছে ফেরদৌস লিপি। চট্টগ্রামের লাইফলাইন পোর্ট কানেক্টিং বিশ্ব রোড এখন মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংস্কারের অর্ধেক কাজ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় 4 বছরেও সড়কের কাজ শেষ হয়নি। ফলে প্রায় অবরুদ্ধ জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা। একই কারণে মুখ থুবড়ে পড়ে আছে নগরীর আইস ফ্যাক্টরি রোড, মাজিরঘাট, মেহেদীবাগ, রহমতগঞ্জ সহ বেশ কয়েকটি সড়ক। রাস্তার পাশে থাকা ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যের যেমন দুর্দশা, তেমনি রাস্তায় চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীদেরও চরম দুরবস্থা। একটা কাস্টমার এদিকে আসে না, একটা লোক এখানে আসি জায়গা নাই যে বালুর জন্য বসতে পারে না, বেচা কিনা তো হয় না। একটা ভাঙি যায়, একটা চুরি যায়, একবেলা চালাইতে পারি, আরেকবেলা চালাইতে পারি না। রাস্তা অনেক খারাপ। যদি সন্ধ্যার পরে যাবে পরে 4-5 ঘন্টা 6 ঘন্টাও হয়ে যায়। তবে পালিয়ে যাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে কালো তালিকাভুক্ত করে নতুন টেন্ডারে সবগুলো রাস্তার নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে বলে জানান সিটি মেয়র। নতুন যারা ঠিকাদার তাদের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং আশা করি আমরা ডিসেম্বর-জানুয়ারির মধ্যে এই কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন দেশের অবকাঠামো উন্নয়ন কাজে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক চাপ ও প্রভাব। এক্ষেত্রে এসব উপেক্ষা করতে না পারলে এই খাতে অনিয়ম দুর্নীতি রোধ করা যেমন সম্ভব নয়, তেমনি তা দ্বারা জনগণকে সুফল দেওয়া অসম্ভব। ঠিকাদারের আর্থিক সক্ষমতা এবং কারিগরি সক্ষমতা যাচাই করা দরকার। অধিকাংশের এই দুইটা থাকে না এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় ঠিকাদার নিয়োগযুক্ত হয়। চট্টগ্রাম নগরীর প্রায় 1066 কিলোমিটার রাস্তার উন্নয়ন ও সংস্কারে প্রতি বছর সিটি কর্পোরেশন গড়ে প্রায় ব্যয় করে 125 কোটি টাকা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ এখন বদলে গেছে। পুরো দক্ষিণ এশিয়ায় বিনিয়োগ পরিস্থিতিতে দেশ এখন সবার চেয়ে এগিয়ে। লন্ডনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবসার ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিদেশিদের নিয়ে নিশ্চিন্তে দেশে বিনিয়োগ করতে পারেন। গেল 1 দশকে নীতিগত ও অবকাঠামোগত পরিবর্তনে দেশে বড় একটা গতিশীলতা এসেছে অর্থনীতি তথা বিনিয়োগের ক্ষেত্রে। শত প্রতিকূলতা সত্ত্বেও ছোট এই ভূখণ্ডের বিভিন্ন সাফল্যগাথা বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে বিনিয়োগের সুযোগ তৈরির চেষ্টায় এবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে রোড শোর আয়োজন করেছে সরকার।
বৃহস্পতিবার লন্ডনে স্থানীয় সময় সকালে ভার্চুয়াল মাধ্যমে এই ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং লন্ডনে বাংলাদেশ হাই কমিশন। অনলাইনে এতে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আয়োজনে অনলাইন মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লস। তাদের মতে বাংলাদেশের এই উন্নয়ন পরবর্তী 50 বছরের সম্পর্ক দৃঢ়করণে ভূমিকা রাখবে। দেশের বদলে যাওয়া বিভিন্ন সুযোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ঠিকানা বাংলাদেশ। জানান, সিলেটের ইকোনমিক জোনে ব্রিটিশ ব্যবসায়ীরা সুযোগ নিতে পারেন। ব্রিটিশ ইনভেস্টরস আছে, তাদেরকে পার্টনার করে নিয়ে আসেন, তাদের সাথে আপনারা বাংলাদেশে এসে ব্যবসা করেন, সব রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন। আর কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমি আছি, সেটা আমরা দেখব। সব ধরনের সহজভাবে যাতে ব্যবসা করতে পারেন সে ব্যবস্থাটা আমরা করে দেব। এ সময় ব্যবসার ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করার প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রধান প্রবাসী বাংলাদেশিদের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ করার আহ্বান জানান। যে আপনারা বিদেশে আছেন, এখন নিজের দেশে আসেন, ইনভেস্টমেন্ট করেন, কৃষিভিত্তিক বা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলেন, তাহলে আমি মনে করি আরো বেশি ভালো একেবারে তাজা শাক সবজি, মাছ, ফল মূল সব নিয়ে আসতে পারবেন। কারণ আমাদের কৃষিতে বিপ্লব ঘটেছে, সারা বছরই আমরা সব ধরনের সবজি এবং সবকিছু উৎপাদন করতে পারি। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, শিল্প উন্নয়নের পরিবেশ সহ দেশের বর্তমান পরিস্থিতি বিদেশিদের কাছে স্পষ্ট করতেই এমন আয়োজন আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান শেখ হাসিনা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে ব্যবসায়ী নেতা নাজমুল হত্যা মামলায় আরও 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট 4 জনকে গ্রেফতার করা হলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, আসামি তফাজ্জল আলী দেশের বাইরে পালানোর চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে রাজধানীর কমলাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় পাসপোর্ট, এমিরেটস এয়ারলাইন্সের টিকিট, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল ফোন ও নগদ 338 দিরহাম। পরে একই এলাকা থেকে তার সহযোগী খালেদ মিয়াকেও গ্রেফতার করা হয়। গত 21 অক্টোবর দুপুরে ব্যবসায়ী নেতা নাজমুল হাসানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় কমলগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন নিহতের ভাই। মামলা দায়েরের পরপরই আমরা দ্রুত আসামিদের গ্রেফতারের জন্য অল আউট এফোর্ট মৌলভীবাজার জেলা পুলিশ দিয়েছে এবং অদ্যাবধি এই মামলার এফআইআর নামেও 3 জন সহ 4 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এই হত্যাকাণ্ডটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আমরা দেখছি এবং আমরা আমাদের সর্বোচ্চ পেশাগত নিষ্ঠা এবং পরিশ্রম দেখিয়ে এই মামলার বাকি আসামিদেরকে আমরা দ্রুত গ্রেফতার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। নাবিকদের প্রশিক্ষণ ও পাহাড়ে মানবিক সহায়তার অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি বা নৌজ শহীদ মোয়াজ্জেমকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৃহস্পতিবার সকালে বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটির কাপ্তায়ে অবস্থিত নৌঘাঁটিটিকে এ সম্মাননা দেওয়া হয়। রাষ্ট্রপতি বলেন, সমুদ্র সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নৌবাহিনী। বাহিনী এগিয়ে চলেছে দুর্বার গতিতে। পাহাড়, সবুজ আর লেকে ঘেরা পার্বত্য জেলা রাঙ্গামাটির নৌঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জম, যেখানে প্রকৌশল ও নাবিক বিদ্যা সহ নানা বিষয়ে দেশি বিদেশি নাবিকদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে সুনাম আছে নৌঘাঁটিটির। এমন দক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে ঘাঁটিটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড সম্মাননা দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে বঙ্গভবন থেকে যুক্ত হয়ে রাষ্ট্রপতির পক্ষে বানৌজার শহীদ মোয়াজ্জেমের অধিনায়কের হাতে সম্মাননা স্বরূপ জাতীয় পতাকা তুলে দেন নৌবাহিনীর প্রধান। এ সময় রাষ্ট্রপতি বলেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমুদ্র সম্পদ রক্ষায় কাজ করে দেশের ত্রিমাত্রিক অভিজাত নৌবাহিনী। সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানব পাচার, চোরাচালান রোধ, জেলেদের নিরাপত্তা বিধান, বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ সহ দেশের ব্লু ইকোনমির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নৌবাহিনীর প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
এর আগে বাদ্যযন্ত্রের তালে তালে বানৌজা শহীদ মোয়াজ্জেম প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন চৌকস ও প্রশিক্ষিত নৌ সদস্যরা। মার্চ পাস্টে অংশ নিয়ে জানান দেন তাদের নানা দক্ষতা। পরে রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় সালাম জানিয়ে নৌপ্রধান বলেন, নাবিকদের প্রশিক্ষণে দেশ বিদেশে সুনাম অর্জন করেছে এই ঘাঁটি। এই ঘাঁটি বিভিন্ন দুর্যোগে উদ্ধার কার্য ও মানবিক সহায়তা, পাহাড়ি জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, ভূমিহীন দরিদ্র মানুষের পুনর্বাসন সহ পার্বত্য এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। মুক্তিযুদ্ধের পর 1986 সালে পার্বত্য জেলায় প্রতিষ্ঠিত এই নৌঘাঁটি থেকে দেশীয় নাবিক এবং শ্রীলঙ্কা, কাতার ও কুয়েত সহ 6টি দেশের নাবিকরা প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রিটিশ আমল থেকে অনেকে ক্ষমতায় থাকলেও বর্তমান সরকার ছাড়া আর কেউ পার্বত্য চট্টগ্রামে কোনো স্কুল কলেজ স্থাপন করেনি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং। দুপুরে খাগড়াছড়ির মানিকছড়ি গাড়িটানা উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে বিদ্যালয়টিতে 2,50,00,000 টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল ভবন ও 50 লাখ টাকা ব্যয়ে নির্মিত শিশু পার্ক উদ্বোধন করেন তিনি। এ সময় উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা, 3 পার্বত্য জেলার নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীর নওদাপাড়া মাছ বাজারে মিলছে পুকুর, নদী, জলাশয়ের সব ধরনের মাছ। তবে এই সময় সরবরাহ কম থাকায় দাম তুলনামূলক বেশি। রাকিবুল হাসানের রিপোর্টে বিস্তারিত। নওদাপাড়া মাছ বাজার তরতাজা মাছের সরবরাহে কাকডাকা ভোর থেকে ক্রেতা বিক্রেতার পদচারণায় জমজমাট জনপ্রিয় এ মাছের বাজারটি। রুই, কাতলা, মৃগেল, বোয়াল, আইড়, রিঠাসহ খাল, বিল, পুকুরের সব ধরনের মাছ পাওয়া যায় এ বাজারে। পাশাপাশি আছে ভিন্ন জেলা থেকে আমদানি করা খুচরা মাছও। ময়া মাছ 400 টাকা কেজি, 350 টাকা কেজি। এইটা 1.5 কেজি ওজনের রুই। এই রুইটা হলো 70, 75, 60 এভাবে যাচ্ছে। আজকে মাছের দাম বেশি একটু, এই রুই কিনলাম 180 টাকা কেজি। তাজা ও টাটকা মাছের আশায় এ বাজারে আসছেন খুচরা, পাইকার, জেলার বাইরের ব্যাপারী সহ শৌখিন মাছ ক্রেতারাও। কাছে শহরের মধ্যে হচ্ছে আমচত্বর বড় আড়ত, এখানে পাইকারও বেশি, যার জন্য মাছের আমদানিটা এখানে বেশি হয়। বিভিন্ন জায়গা, কমলাপুর, বিভিন্ন জায়গা থেকে মাছ আসে। প্রায় 35 বছরের বেশি সময় ধরে এ বাজারে ব্যবসা করছেন শতাধিক পাইকার, খুচরা মাছের ব্যাপারী। তাদের প্রত্যাশা মাছ বাজারের উন্নয়ন। সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন যে আমাদের জন্য একটা পুনর্বাসন করে ব্যবস্থা যেন করে দেওয়া হয়, তাহলে আমরা স্থায়ীভাবে আজীবন ব্যবসা করে খেতে পারবো। তাছাড়া আমরা ক্ষতিগ্রস্তর মুখে পড়বো। মাছের যোগানের উপর নির্ভর করে এ বাজারে প্রতিদিন অন্তত 75 থেকে 80 লাখ টাকার মাছের বেচাকেনা হচ্ছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁর মাঠগুলোতে আধা পাকা ধানে দেখা দিয়েছে কারেন্ট পোকা ও ইঁদুরের উপদ্রব। ক্ষতিকর পোকা ধানের গোড়া কেটে ফেলায় শত শত বিঘা জমির ধান চিটা হয়ে গেছে। পোকা দমনে নানা ওষুধ প্রয়োগ করেও কাজ হচ্ছে না বলে অভিযোগ চাষিদের। ওষুধ প্রয়োগে পরামর্শ নেয়ার আহ্বান কৃষি কর্মকর্তাদের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। নওগাঁ সদর উপজেলার চকজাফরাবাদ এলাকায় কৃষক ইসমাইলের মতো অনেকেই এবার ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। মাঠে ক্ষতিকর পোকার হানায় নষ্ট হয়ে গেছে আধা পাকা ধান। মাঠগুলোতে ধান বের হওয়ার পরই দেখা দেয় ক্ষতিকর পোকার উপদ্রব। এ পোকা দ্রুত ছড়িয়ে পড়ে বিস্তৃত মাঠে। ব্লাস্ট, মাজরা ও খোলপচা নামক ছত্রাক ধানের গোড়ায় শীষ কেটে দেওয়ায় চিটা হয়ে গেছে বের হওয়া ধান। অন্তত 3 মাস নিবিড় পরিচর্যার পর ধান কেটে তোলার আগ মুহূর্তে ফসলের এমন ফলন বিপর্যয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা বলছেন চাষিরা। 1 বিঘা মাটি 5 বার ওষুধ দিছি, ওই ওষুধে কোনো কাজ করেনি। ক্ষতি মাজরা পোকা লাগিছে, ধান ডাবে যায়। পিএলও খবর দেয়, পিএলআর আসে কয়েকে এই ওষুধ দাও, এটা দাও, ওটা দাও। আমরা কিছু বুঝি না, আমরা মূর্খ মানুষ। এখন যে ধান হয়েছে তাতে কিছুই হবে না, এরকম অবস্থা। ক্ষতিকর ছত্রাকে ধানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মান্দা, নিয়ামতপুর, রানীনগর, আত্রাই ও পত্নীতলায়। কৃষকরা বলছেন ফসল রক্ষায় একাধিকবার বিভিন্ন কোম্পানির ওষুধ প্রয়োগেও মিলছে না সুফল। 500-700 টাকার ওষুধ দিছে, আবার আনে দিয়ে একটু দমন 8 দিনের পর আবার দেখি আবার যে সেই আবার পোকা। 5-7 বার ওষুধ দিয়েও ধান সারাতে পারিনি।
শীতা মানে ধান অক্সিবি শীষ বাড়ানোর পর মরে যায়। যেন তেন কীটনাশক প্রয়োগ না করে পরামর্শ নেওয়ার আহ্বান কৃষি কর্মকর্তার। কৃষি অফিসাররা মাঠে খুব সতর্ক আছে, যেখানে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তাদের কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে জেলায় 1,97,000 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, যার মধ্যে প্রায় 5,000 হেক্টর জমির ধানের ক্ষতি হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে শীতের মৌসুমেও বিশেষ প্রযুক্তিতে উৎপাদন হচ্ছে ড্রাগন ফল। এই সময় বাণিজ্যিকভাবে চাষে ব্যস্ত বাগানীরা। আরো জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল, ক্যামেরা ছিলেন আবু সাইদ। হেমন্তের ভোরে এমন জৌলস ছড়াচ্ছে ড্রাগন ফলের বাগান। শিশিরে ভিজে থাকা সতেজ এই লাল ড্রাগন তুলতে ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। মুন্সিগঞ্জের আব্দুল্লাপুরে 50,000 গাছের ড্রাগন বাগানে এই শীতের মৌসুমেও বিশেষ প্রযুক্তিতে উৎপাদন হচ্ছে ড্রাগন। বাণিজ্যিকভাবে চাষ করা এই বাগান নানা রকম সম্ভাবনা তৈরি করছে। এই প্রজেক্টে 75 জন 80 জন 100 জন লেবারও কাজ করে তারা জীবিকা নির্বাহ করে তাদের সংসার চালাইছে। এত আমরা পরিশ্রম করি, ফলটা দেখলে আমাকে এত কষ্ট হয় না। প্রচুর আছে, পরে আমরা নতুন কাজ করা শুরু করছি। গাছে যে ড্রাগন ফলটা দেখতে পাচ্ছেন, এটা মূলত যে এলইডি লাইট সিস্টেম করা হয়েছে, এই সিস্টেমের কারণেই আর কি ড্রাগন ফলগুলো এখন ধরতেছে। পুষ্টিগুণে ভরপুর এই ড্রাগন ফলের উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থান তৈরি করছে অনেকের। এখানে অনেক কর্মসংস্থান হয়েছে এবং আরও হবে ইনশাল্লাহ। আগে আমাদের সন্দেহ ছিল, অনেকে বিশ্বাস করে না যে এটা বিদেশি ফল, কিন্তু আমাদের দেশেও বিদেশের চেয়েও ভালো ফল হচ্ছে। প্রায় 15 লক্ষ টাকার তারা ড্রাগন ফ্রুট বিক্রি করেছে এবং তারা এটা নিয়ে ভবিষ্যতে আশাবাদী যেখান থেকে তারা বড় রকমের একটা লাভ পাবে এবং এইটা সম্প্রসারণের ব্যাপারে তারা আরও উদ্যোগ নেবে। 8 একর জমির বাগান থেকে এই মৌসুমে তোলা 40 মেট্রিক টন ফল বিক্রি হয়েছে কোটি টাকারও বেশি। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চাকরি নিয়মিতকরণ ও রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন বরিশাল ও রাজশাহীর সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা। এ সময় বক্তারা জানান, সারা দেশের 342টি সরকারি কলেজে প্রায় 6,000 বেসরকারি কর্মচারী কর্মরত আছেন, কিন্তু বিভিন্ন সরকারি দপ্তর বেসরকারি কর্মচারীদের নিয়মিত হিসেবে অন্তর্ভুক্ত করলেও শিক্ষা খাতে এই ধারা পিছিয়ে আছে। তাই দ্রুত তাদেরকে সরকারিভাবে অন্তর্ভুক্তি ও স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি জানান তারা। পাশাপাশি দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ওয়েট স্কেল বিকল হওয়ায় 3 দিন পর আবারও চালু হয়েছে আমদানি কার্যক্রম। এতে বন্দরে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। ওয়েট স্কেলের মেরামত কাজ সম্পন্ন হওয়ায় সকাল থেকে বন্দরের কার্যক্রম চালু হয়। ব্যবসায়ীরা জানান, গত সোমবার থেকে ওয়েট ব্রিজ স্কেলটি বিকল হওয়ার কারণে আমদানিকৃত পণ্যের সঠিক ওজন মাপা যাচ্ছিল না। এতে আমদানিকৃত পণ্য পরিমাপে জটিলতা তৈরি হয়। ফলে গত 3 দিন ধরে আখাউড়া স্থলবন্দরে আমদানি কার্যক্রম বন্ধ থাকে। অপরদিকে ভারত প্রান্তে আটকে পড়া কয়েকশো পণ্যবাহী ট্রাক। মুন্সিগঞ্জে 13 মন জাটকা জব্দ করেছে নৌপুলিশ। ভোরে হাটলক্ষ্মীগঞ্জ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। মুক্তারপুর নৌপুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে হাটলক্ষ্মীগঞ্জ লঞ্চঘাটে নিষিদ্ধ জাটকা বিক্রির খবর পাওয়া যায়। এরপর সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় 520 কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জাটকাগুলো স্থানীয় হাট বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ। পরে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। কার্তিকের মাঝামাঝিতে আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে দিনাজপুরে। সকাল আর সন্ধ্যায় রাস্তাঘাট ঢাকা পড়েছে কুয়াশায়। ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে এই জনপদে। এ পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.6 ডিগ্রি সেলসিয়াস। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোরে ঘাসের ডগা আর গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সেই সাথে বইছে ঠান্ডা হাওয়া। কুয়াশা আর শিশির ভেজা ধানের উপর সূর্যের সোনালী আভা প্রকৃতিতে সৃষ্টি করে মোহমায়া। তার সাথে উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে হিমালয় পাদদেশের এই জনপদ দিনাজপুরে। সন্ধ্যার পরে তাপমাত্রা কমে অনুভূত হয় শীতের তীব্রতা। ফজরে সালাদ আদায় করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রচন্ড ঠান্ডা। আগাম জায়গায় ঠান্ডা পরিমাণে বুঝতে পারিনি আমরা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা অনুভব করা যাচ্ছে। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস জানায়, ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে থাকায় সামনের দিনগুলোতে শীতের প্রকোপ আরো বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় শীতের দাপটও বেড়ে যাচ্ছে। হিমালয়ের নিকটবর্তী হওয়ার কারণে
দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে শীতের আগমন বেশ কিছুটা আগে ঘটে। চলতি নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরও হ্রাস পাবে। এরই মধ্যে শীত মোকাবেলায় জেলার 13 উপজেলার 31 লাখ মানুষের জন্য বরাদ্দ এসেছে 10,000 প্যাকেট শুকনো খাবার এবং 50,000 শীত বস্ত্র। সময় সংবাদ, দিনাজপুর। বাংলা সময়ের দীর্ঘ শীর্ষ সংবাদ জানিয়েছি আরেকবার। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা কাভার্ড ভ্যান মালিক সমিতির। আবারও বাড়ল এলপিজির দাম। যশোর কারাগারে 2 আসামির ফাঁসি কার্যকরে নিয়মের ব্যত্যয় হয়নি বললেন আইনমন্ত্রী। জেল আপিল ও সাধারণ আপিল সমান্তরালে না চলায় বিভ্রান্তি। এই ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়ের।